পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নহরা, পর্ব সংখ্যা 17। শোন, এই ডাক সুখ পরোয়া করিলে তো। পা উল্টো চালিয়ে সে নিঃশব্দে এগিয়ে গেল সামনে। মেজাজ এখনো ক্ষিপ্ত। পিছু হতে বর্ণ ফের গলা উঁচিয়ে ডাক দেয়, শুনে তো যা। অজান্তেই থেমে যায় সুখের পদযুগল। পা দুটো যেন এক পলকের জন্য অদৃশ্য শিকল বন্দী হয়ে গেছে। সে চেয়েও কদম বাড়াতে পারেনি। দাঁতে দাঁত নিষ্পেষিত করে পাথর অনুরূপ শক্ত চোয়ালে জ্বলন্ত দৃষ্টি মেলে পিছু ঘরে ধীর স্থির। পকেটে এক হাত পড়ে বর্ণ নিজে পদক্ষেপে কয়েক ধাপ এগিয়ে এলো। এলোমেলো সিল্কি চুল কিছু কিছু কপালে এসে হামলে পড়েছে যেন। নির্মাষ্ঠ কামড়ে ধরে চোখ কুচকে সুখের উপর নিজ পর্যবেক্ষণ করে সুগভীর দৃষ্টিতে। হালকা গোলাপ রাঙা পাতলা অধর, সরু নাকের পাটাতন ক্ষণে ক্ষণে ফুসফুস শ্বাস টানছে। ঘন পাপড়িযুক্ত দীঘল কালো আঁখি, যাতে এখন উপচে পড়া অসন্তোষ। ঝরঝরে কালো চুল বাতাসে উঠছে এলোপাথারি। বর্ণ ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল বোধ হয়। আরও কদম দুয়েক সামনে বাড়ায়। দুজন প্রায় মুখোমুখি। ব্যাস এক হাত সম দূরত্ব। সুখের সুশ্রীতে রাগ, ক্ষোভ, অসন্তোষ যা ছিল নিমিষেই ফের হয়ে গেল সব। ফেয়ার হয়ে গেল সব। বর্ণকে এতটা কাছাকাছি দেখে হৃদয়ের অস্থিরতা হানার দেয় মুহূর্তেই। হাঁসফাঁস করে ওঠে রমণী, কিন্তু সেটা বর্ণকে টের পেতে দিল না। দুহাত মুঠ বাঁকিয়ে কঠোর হয়ে দাঁড়িয়ে রইল যথাস্থানে। বর্ণ অমনোযোগী ভঙ্গিমায় কপালে আছড়ে পড়া চুল পেছনে ঠেলে দিয়ে আচমকা চোখে চোখ রাখে সুখের। নেত্রদয় ক্ষুদ্র ক্ষুদ্র করে বলল ঠোঁট বাঁকিয়ে, রাগলে তোকে খুব একটা মন্দ দেখায় না। দ্যাটস গুড। উচ্ছলহীন মুখে সুচালো চাহনিতে চোখ তুলে তাকায় সুখ। পুরুষটি মজা করছে তাকে নিয়ে। বর্ণের দৃষ্টি তখনও তার চোখে স্থির। আচমকা ভ্রূণ আঁচাতেই সুখ অবিলম্বে নজর সরিয়ে আনে। নির্লজ্জ মানব। শহর ছাপিয়ে আধারের আস্তরণ নেমে এলো আরেকটিবার। মানুষের অজান্তেই ভাগ্যরেখা জানান দিচ্ছে হায়াতের ভাগ থেকে আরও একটি দিন ফুরিয়ে গেল। সুখ বই হাতে নিয়ে নেমে এলো গ্রাউন্ড ফ্লোরে। বাড়িটার উপর বিরক্ত লাগছে এখন। মানুষ অল্প, অথচ দালান কত উঁচু। এত এত সিঁড়ি, উপরে গেলে নিচে নামতে মন মানে না। নিচে থাকলে উপরে উঠতে ইচ্ছে করে না। স্টাডি রুমে নোরাকে পড়াচ্ছে রুবায়েত। দায়িত্বটি আইজা তুলে দিয়েছে তাকে। মেয়ের ফাঁকিবাজিতে অতিষ্ঠ ভদ্রমহিলা। মাত্র ক্লাস 2তে পড়ছে, অথচ এখন থেকেই পড়াচোর তৈরি হচ্ছে। নূর ছোট মাকে ভীষণ পছন্দ। কথায় কথায় আম্মা ডাকলে দুরন্ত মনটা আইসক্রিমের মতো গলে না চাইতেও পড়ালেখা সেটে যায়। এমন আদুরে ডাক উপেক্ষা করে পড়ার ফাঁকি দিতে ইচ্ছে করে না ছোট নিষ্পাপ মনটারও। সুখ গিয়ে টেবিলের একপাশে গিয়ে বসলো সন্তপানে। টেবিলের আয়তন বড় সড়ো আছে। বাড়ির প্রতিটি ছেলে মেয়ে যেন একত্রে পড়তে পারেন সেভাবে বানিয়েছে নাজাদ শিকদার। রুবায়েত মেয়ের দিকে চাইলেন। 2 সপ্তাহ হলো সুখের জন্য রাখা টিউটর আসছেন না বলে ভুল হবে। তাকে আসতে নিষেধ করেছে এবারের কেউ। তমিজ শিকদার সম্ভবত শুনে হতভম্ব। তিনি কাজটা করেননি, তবে স্যারকে জোর দেওয়ায় কিছু ইঙ্গিত দিয়েছেন, যা থেকে সন্দেহের তীর বর্ণর দিকেই গিয়ে লাগছে। কিন্তু প্রশ্ন হলো, বর্ণ কেন টিউটর মুহুবকে বাড়ি এসে সুখকে পড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে? ব্যবহারে ছেলেটা যেমন অমায়িক, তেমনি পড়ায়ও ভালো করে। তবে বর্ণ তার দোষ পেল কোথায়? তামিজ শিকদার অবশ্য এ নিয়ে বর্ণকে প্রশ্নবিদ্ধ করেনি। ওনার দৃঢ় বিশ্বাস বর্ণ যা করেছে হয়তো ভালোর জন্যই করেছে। তার প্রতি আস্থা আছে ভদ্রলোকের। যদিও বর্ণটা আজকাল কেমন খাপছাড়া আচরণ করছে। এই যেমন বাড়িতে তার উপস্থিতি আছে, অথচ কেমন নিশ্চুপ। অল্প কথায় অনিয়ন্ত্রিত রেগে যায় হুটহাট। 3 বছর আগেও বর্ণ এমন ছিল না। অসুবিধা হচ্ছে আম্মা, আগামী সপ্তাহে তোমার নতুন টিউটর আসবে। এই পর্যন্ত মানিয়ে নাও। সুখ তড়িৎ সাহসে হাতে নাড়িয়ে বোঝায়, না তো, আমার তো বেশ ভালো লাগছে। কতদিন রেস্ট পেলাম। নোরা ছোট ছোট চোখে ক্ষণকাল চেয়ে রইল মুখে কলমের নিব খুঁটে খুঁটে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে সুখের ইশারাগুলো কথায় রূপান্তরিত করে বলল হুট করে, এই সুখ, তোমার গায়ে দেখছি আমার হাওয়া লেগেছে। দিন দিন ফাঁকিবাজি হচ্ছ আমার মতো। ধাপ করে হাসি মিইয়ে গেল সুখের। চোখ পাকিয়ে তাকালো রুবাইয়াত। ঠোঁট টিপে হাসলেন। বললেন, তাই তো, আম্মারা বাকি সবে ফাঁকি দিলেও পড়ালেখা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। আব্বু আমার মুখ উজ্জ্বল করতে হবে তো ভালো রেজাল্ট করে। অভ্র এলো হন্তদন্ত। চতুর্দিকে নজর বুলিয়ে বলল, দাদু কোথায়? এই তো চলে এসেছে আরেক ফাঁকিবাজ। তড়িৎ মাথায় কাঠটা পড়ল নোরার। দিয়েছে অভ্র। দাদুকে দেখছি না যে। কোথায় আমার দাদুমণিটা? কি সুন্দর সম্বোধন।
নুরাল চোয়াল ঝুলে পড়ে। সে জবাব দিল, চোখ কি হাতে নিয়ে এসেছিস? দেখতে পাচ্ছিস না দাদু নেই এখানে? আরেকটা মাথায় থাবা দিয়ে অভ্র বেরিয়ে এলো। হানিফা বেগম নিজ কক্ষে নেই। অভ্র সেখানে খুঁজে পায়নি বৃদ্ধাকে। ড্রয়িং রুমেও দেখা যাচ্ছে না। গেল কোথায় তিনি? ওনার দেখা না পেলে হবে না। কিচেন রুম, ডাইনিং স্পেস সবখানে চোখ বুলিয়ে দাদুকে না পেয়ে রুবায়েতের কক্ষে গেল অভ্র। তমিজ শিকদার ফিরছেন খানিক আগে। ভেতরে আছেন ভদ্রলোক। ওনার সাথেই কথা বলছেন হানিফা বেগম। আসবো চাচ্চু? তামিজ শিকদার ঘাড় বাঁকিয়ে চেয়ে মাথা বাঁকিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দিল। অভ্র সময় নিল না। দ্রুত গতিতে গিয়ে হানিফা বেগমের হাত আঁকড়ে ধরলেন। আরে কই নিয়ে যাইবি? আগে চলো আমার সাথে। সোফা থেকে টেনে তুলল দাদুকে। তামিজ শিকদার ভ্রুকুচকে তাকিয়ে জানতে চাইলেন, এভাবে টেনে টুনে কোথায় নিয়ে যাচ্ছ আম্মাকে? একটু পরেই আবার আসতে পারবে চাচ্চু। ব্যাস, একটা ইম্পর্টেন্ট কথা আছে দাদুর সাথে। হানিফা বেগম সমানে তাড়া দিচ্ছে যাচ্ছে হাত ছেড়ে দিতে, কিন্তু অভ্র ছাড়ল না। এক কিনারে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল। বৃদ্ধা হয়তো বুঝলেন তার মতিগতি। নড়ে চড়ে দাঁড়িয়ে আর চোখে তাকিয়ে বললেন মৃদুস্বরে, এভাবে খেপে আসিস কেন? আমি আবার কি করলাম? কোমরে এক হাত চেপে অন্য হাতে চুল খামছে ধরে অভ্র। পরপর আমতা আমতা করে কঠিন গলায় বলল, তুমি আমার ফোন ধরছিলে? আস্তাগফিরুল্লাহ, আমি কেন তোর ফোন নিতে যাব? আমি কোসব টিপতে জানি? আশ্চর্য কণ্ঠে জানালেন তিনি, যদিও নাতির অভিব্যক্তি দেখে ব্যাপারটা ঠাউর করতে পেরেছেন অল্প বিস্তর। ড্রয়িং রুমে তখন তুমিই ছিলে। আমার ফোন তুমিই তুলেছিলে নাকি? কি বলছো ওকে? মিছিমিছি গম্ভীর কণ্ঠে শুধালো অভ্র। আব্বু আমার কানে যদি কথাটি উঠে, ভাইয়া যদি জানতে পারে তার অল্প বয়সের পাকটামি, নির্ঘাত পশ্চাৎ দেশে লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না। কি এর মামা? কি কসে সব? মামা নয় ও মামা। ওকে বলেছো তুমি আমার গার্লফ্রেন্ড? সঠিক জবাব না দিয়ে হানিফা বেগম ফিসফিসিয়ে বলেন, মাইয়ার পোলার সম্পর্ক ছিন্ন হইয়া গেলে ইংরেজিতে কি কয় যেন? অভ্র বিরক্তি প্রকাশার্থে কুঞ্চিত কপালে চাইল। বলল, ব্রেকআপ। ওইটাই হইয়া গেছে তোর আর মামার। তার মানে তুমি আমার উপর এত চেত্তাছস কেন? মানে ব্রেকআপ হইছে। আমিন আমিন বললে তুমি? দোয়া কবুল হইলে এইটাই বলে। কেন তুই জানস না? লানত ওই সব মুখের উপর, যেসব মুখ তাহসিন অভ্র ব্রেকআপের জন্য বিনে পয়সায় রবের দরবারে প্রার্থনা করে। আনমনে মুখের ওপর হাত উঠে যায় হানিফা বেগমের। চোখ পাকিয়ে আসে সীমাহীন বিস্ময়ে। অভ্র ধূপধাপ পা ফেলে চলে যাচ্ছে নিজ কক্ষে। মেজাজ তুঙ্গে। তার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। 1 মাসও পেরোয়নি মামার সাথে তার সম্পর্কের। অথচ দাদু কি করলো? এখন মেয়েটাকে মানাবে কি করে? তার দাদুকে তো অনুরোধ করা হয়নি ও মামার কথা বাড়ির কাউকে না জানাতে, বিশেষ করে তার আদরের নাতি আশফিয়ান বর্ণকী। কিন্তু এখন পিছু ফেরা যাবে না। বর্তমানে দাদুর উপর ক্ষেপে আছে সে। কাল পরশু নরম গলায় বলতে হবে। রাতে খাবার টেবিলে বর্ণর উপস্থিতি অস্বস্তিতে ফেলে দিয়েছে সুখকে। যদিও বর্ণ একবারের জন্য চোখ তুলে তাকায়নি, আপন মনে নিজের প্লেটে চোখ নিবদ্ধ রেখেছে পুরোটা সময়। কিন্তু তার মনে হচ্ছিল পুরুষটি তাকে দেখছিল। তার অগোচরে এটা হয়তো তার মনের ভুল, কেননা বিকেল থেকেই তার মস্তিষ্ক জুড়ে বর্ণের একটা কথাই কেবল বাজছিল, রাগলে তোকে খুব একটা মন্দ দেখায় না। জানে না ওই বাক্যে কি এমন ছিল। কোনো কাজেই মন বসছিল না সুখের। মনে হচ্ছিল চারপাশ হতে এই বাক্যটি উচ্চারিত হচ্ছে সমন্বয়ে। হয়তো এখনো পুরুষটি ভালোবাসে বলে তার একটু সামান্য প্রশংসা পেয়ে মন চলকে উঠেছে সুখের করা নিষেধের বিরুদ্ধে। সে চাইছে ওই মুহূর্তটা ভুলে যেতে, কিন্তু চোখের তারায় না চাইতেও ভেসে উঠছে দৃশ্যটা। তারা দুজন কাছাকাছি, খুব নিকটে মুখোমুখি দাঁড়িয়ে। সুখ আয়নার সামনে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। তবে রাগী মুখটা দেখতে পাচ্ছে না, রাগটা আসছে না এখন। সে জানে বর্ণ ওই কথাটা কেবল তাকে বাজিয়ে দেখতেই বলেছে। হয়তো ভেবেছিল তার ওই মিথ্যে প্রশংসায় বোকার সুখ আবার গলে যাবে। এই তো সুযোগ বলে আবার ভালোবাসি বর্ণ ভাই বলতে যাবে। সে ঘুরে বালি। সুখ উঠে গিয়ে ফোন হাতে নিল। 2:30 পেরিয়ে গেছে, অথচ চোখে ঘুম নেই। চোখে সহজে নিদ্রা ধরা দেয় না আজ বহুদিন। চোখ বুঝলেই সেদিনের কথাগুলো কানে বাজে এখনো। বর্ণের বলা প্রতিটি বিষ বাক্য যেন তাকে সজাগ করে রাখে মধ্যরাত্রি পর্যন্ত। অতপর এক সময় অজান্তেই চোখ লেগে যায় শেষ রাতে। দুঃখ লাগে সুখের, ভীষণ যন্ত্রণা হয় হৃৎপিণ্ডে। অভিমানে মন ভারী হয়ে আসে, জল ভিড় করে চোখের কৌটায়। কিন্তু এসবে কি আসে যায়? বিপরীতের মানুষটি হয়তো কখনো তার অভিমান অভিযোগ, তার নির্ঘুম রাতের ইতিকথা জানতেই পারবে না। এত রাতে অনলাইনে কি? ঘুমাও নিজে।
তোহফা ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসে, চোখ কষলে পুনরায় ফোন চোখের সামনে ধরে। সত্যি মাহির ভাইয়ের মেসেজ। এই প্রথমবার তাও নিচ থেকে করেছে। তোহফার বুক ধরফর করে। পুরো দমে ফ্যান চলছে, তবুও সে ঘামছে। জিভে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে তোহফা, গলা শুকিয়ে আসছে। ফোনের ফ্ল্যাশ অন করে বেডসাইড টেবিল হতে পানির গ্লাস তুলে ঢকঢক করে পানি খায়। এখন একটু ভালো লাগছে। কাঁপা কাঁপা হাতে কিবোর্ডে আঙুল রাখে সে, কিন্তু কি রিপ্লাই করবে খুঁজে পায় না। অস্থির চিত্তে হাঁসফাঁস করতে করতে সংকোচ নিয়ে লিখে পাঠালো, এমনি ঘুম আসছিল না, তাই ফোন স্ক্রল করছিলাম। কোন সে স্বপ্নের পুরুষ যে তোমার চোখের ঘুম কেড়ে নিল? সেকেন্ডের মাথায় মাহিরের এহেন প্রতিক্রিয়ায় তোহফা হতভম্ব, থম মেরে বসে রয়। পরপরই ধুম করে বালিশে মাথা রাখে। সে কি রিপ্লাই দেবে? আপনিই সে, যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন বড্ড নিষ্ঠুর কায়দায়। অবিরত ফ্যানের বাতাসে ডায়েরির পাতা থপথপ উল্টে পাল্টে আবার সময় সময় স্থির হয়ে যাচ্ছে স্বেচ্ছায়। হাতে কলম ধরে আছে সুখ, মাথা ঠেকিয়েছে টেবিলে, চোখ জোড়া বন্ধ। ঘুমিয়ে আছে নাকি আধা জাগ্রত ঠাওর করা কঠিন। পল্লব নড়ছে ক্ষণে ক্ষণে, আবার হঠাৎ হঠাৎ তার পুরো অস্তিত্বই কেঁপে কেঁপে উঠছে। দৌড় লক করা, একবার টোকা দিল কেউ, পরপর আরও দুবার। এভাবে ওপাশ থেকে কারো অবিরাম করাঘাতে ধরপড়িয়ে মাথা তোলে সুখ। অপ্রত্যাশিত ঘটনায় আতঙ্কে শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বুকে হাত চেপে ঘুম ঘুম চোখে দরজার দিকে চাইল সুখ। তুমুল হারে করাঘাত পড়ছে এখনো, কিন্তু ওপাশের মানুষটির মুখে রানী। সুখ সময় দেখে নেয়, 3টে বাজতে আর মাত্র 5 মিনিট। এত রাতে তার রুমের সামনে কে আসতে পারে?